ভূমি সংক্রান্ত বিষয়ে সবার আগে সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত আমরা আপডেট নিয়ে আসি আপনাদের জন্য। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। জীবনে চলতে হলে তো টাকার প্রয়োজন, ভিডিওটা দেখতে হলে ইন্টারনেট করার প্রয়োজন, মোবাইল করার প্রয়োজন। তো আসলে আমরা কিভাবে ইনভেস্ট করলে আমাদের টাকাটা যেভাবে সিকিউর থাকবে, আমাদের ইনভেস্টমেন্টটাও সিকিউর থাকবে এবং ভবিষ্যতে আমরা আরও লাভবান হতে পারবো। তো ভিডিওর প্রথমে একটি কথা বলে নিব, আজকের ভিডিওটি আমি কেন এই জাস্ট মোবাইলের সিম্পল সহজ সরল এই হেডফোন দিয়ে রেকর্ড করতেছি, এটি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দিব। কারণ আজকের ভিডিওটি যেহেতু ইনভেস্টমেন্ট সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে যারা এই কুল কিনারা এখনও খুঁজে পাচ্ছেন না, কোথায় ইনভেস্টমেন্ট করা যায়, টাকাটা কোথায় রাখা যায়, তাদের জন্য। যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন, তারা অর্থনৈতিক নানা কিছু গবেষণা করেন, তাদের স্বাস্থ্যমতো তাদের যে অভিমত সেটা হচ্ছে আপনি যে টাকা পয়সা ইনকাম করেন তার 1/4 অর্থাৎ 25% যদি আপনি সেভিং করে রাখতে পারেন, তাহলে আপনার জীবনকালে, আপনার বৃদ্ধ বয়সে আপনার কোনো সমস্যা হবে না, আপনি অর্থনৈতিকভাবে টাকা পয়সার অভাবে ভুগবেন না। এটা হচ্ছে অর্থনীতির কথা। আপনি যত টাকা পয়সায় আপনি ইনকাম করেন, আপনার ব্যয়টা যদি বেশি হয়, আপনার যে নিট যে সেভিং সেটা কিন্তু কমে যায়। আপনি 100 টাকা ইনকাম করে 80 টাকা খরচ করেন, আরেকজন 80 টাকা ইনকাম করে 20 টাকা খরচ করে। আপনি যদিও বেশি টাকা পয়সা ইনকাম করতেছেন, কিন্তু আপনার চাইতে যিনি কম ইনকাম করতেছে ওনার সেভিংটা কিন্তু বেশি। তো জাস্ট আমরা আপনাদেরকে সিম্পল যে জিনিসটি বলবো সেটি হচ্ছে আপনার আয় এবং ব্যয়ের মধ্যবর্তী যেটি থাকবে সেখান থেকে যদি আপনি 50% সেভিং করতে পারেন, তাহলে আপনার জীবনটা সহজ সরলভাবে চলবে। দেখব আমরা বিস্তারিত কিভাবে চলতেছে। আসলে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আপনি কোথায় কোথায় বিনিয়োগ করতে পারেন শেষের দিকে আমরা বলবো আমার পার্সোনাল নিজের মতামত। প্রথমেই হচ্ছে আমরা ব্যাংকে, বিমায়, পুঁজিবাজারে, মিউচুয়াল ফান্ডে, স্বর্ণে, জমিতে, ফ্ল্যাটে আমরা ইনভেস্ট করতে পারি। এইগুলো হচ্ছে একটা কমন জিনিস। তো আমরা এগুলোর সর্বপ্রথম কিছুটা বিস্তারিত আলোচনা করি। ব্যাংকের সঞ্চয়, এটি সবচেয়ে বেশি প্রচলিত এবং সবাই ব্যাংকে সঞ্চয় করেন, কেউ কম করেন, কেউ বেশি করেন। তো এক্ষেত্রে সেভিং হিসাব আপনি করতে পারেন, এক্ষেত্রে সামান্য মুনাফা আপনি পেতে পারেন। আর এই সুবিধা হচ্ছে আপনার টাকার প্রয়োজন হলে যে কোনো সময় আপনি টাকাটা উত্তোলন করতে পারেন। 4 থেকে 5% আপনি বাৎসরিক মুনাফা পেয়ে থাকেন। এটা ছাড়া আপনি চাইলে মেয়াদি হিসাব, মানে যেটাকে আমরা এফডি বলি, ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন দীর্ঘমেয়াদী। এক্ষেত্রে মুনাফাটা আপনি একটু বেশি পান, 7-8, কোথাও 9%ও পেতে পারেন। এটা ছাড়া পেনশনারদের জন্য ডিপিএস করতে পারেন, মাসে মাসে কিছু জমা রাখবেন এবং একসাথে আপনি টাকাটা নিতে পারেন, অথবা যে পেনশনার হিসাবে আপনি তাদের থেকে বিভিন্ন মুনাফা গ্রহণ করতে পারেন। তো এদের মুনাফার হার আমরা যেটা বললাম, ব্যাংকে আপনি যেভাবে ইনভেস্ট করেন মুনাফার হার 4 থেকে 8%-এর মধ্যেই। যদিও যেটি হয় সেটি হচ্ছে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এটি হচ্ছে মোটামুটি 5%। মানে হচ্ছে যেটা আপনার 1 লক্ষ টাকা আপনি আজকে যে জিনিসটি ক্রয় করতে পারতেছেন, যদি 5% যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে, আগামী 1 বছর পরে সেই জিনিসটাই আপনাকে যেটি করতে হবে যে 1,05,000 টাকা আপনাকে ক্রয় করতে হবে। আজকের 1 লক্ষ টাকা জিনিসটা যেটা আপনি ক্রয় করতে পারতেছেন, আগামী বছরে 1,05,000 টাকায় আপনাকে ক্রয় করতে হবে। ব্যাংক আপনাকে 4% মুনাফা দিচ্ছে, মানে 1 বছরে আপনার 1,000 টাকা ব্যাংকে রেখে টাকাটা লস হয়ে গেল। এটি হচ্ছে সাধারণ হিসাব। তবে ব্যাংকে টাকা জমানোর যে সবচেয়ে বেশি সুবিধা সেটি হচ্ছে আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনি টাকাটা উত্তোলন করতে পারেন, কারো মুখোমুখি হতে হয় না। এটি হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সুবিধা। সঞ্চয় স্কিম, যেহেতু বাংলাদেশ সরকার বা যে কোনো দেশের সরকারই তাদের যে বিভিন্ন নাগরিক আছেন, এই নাগরিকের সুরক্ষার জন্য বিভিন্ন রকম স্কিম চালু করেন। এই জন্য সরকার অর্থ মন্ত্রণালয়ের অধীনে পোস্ট অফিসে এবং সরকারি ব্যাংকগুলোতে তারা নির্দিষ্ট কিছু সঞ্চয়পত্র বা বন্ড বিক্রি করে। এগুলো হচ্ছে এককালীন। যেমন আপনার 1 লক্ষ টাকা আছে, আপনি 1 লক্ষ টাকা 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য রেখে দিলেন। এই সমস্ত সঞ্চয়পত্রের মুনাফার হার অন অ্যাভারেজ 11 থেকে 12%-এর মতো। অর্থাৎ আপনার যত প্রকারেরই সঞ্চয়পত্র আছে, মোটামুটি 4 প্রকারের সঞ্চয়পত্র পোস্ট অফিসে 2 প্রকারের আছে, সবগুলোই 11 থেকে 12%-এর মধ্যে হচ্ছে এদের মুনাফার হার। আবার এই মুনাফার উপর থেকে সরকার 5 থেকে 10% পর্যন্ত বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যে মুনাফাটা আসবে সেখানেও আপনার ভ্যাট কর্তন করে নেবে। নিয়োগের অসুবিধা যেটা, সেটা হচ্ছে অবশ্যই আপনার আইডি কার্ডের প্রয়োজন হবে, আপনার টিন সার্টিফিকেটের লাগবে। এটা ছাড়া তারা 50 লক্ষ টাকা ফিক্স করে দিয়েছে জেনারেল ক্যাটাগরি হিসাবে, যারা পেনশনারদের জন্য একটু বেশি রেখেছে। তো এখানেও একটা লিমিটেড স্কোপ আপনার, অর্থাৎ এটা আনলিমিটেড না। এটা ছাড়াও আপনার টিন সার্টিফিকেট দিতে হয়, আয়কর জমা দিতে হবে, নানা প্রকার ভেজাল আছে। তাহলে আপনি সঞ্চয় স্কিমও বিনিয়োগ করতে পারেন।
এই সঞ্চয় স্কিমে আরও বিস্তারিত জানতে আমার প্লেলিস্টে আপনারা সঞ্চয়পত্র প্লেলিস্টটা দেখে নেবেন, সেখানে জেনে নিতে পারবেন। তারপরে আসি পুঁজিবাজার বা শেয়ার বাজার, শেয়ার মার্কেট। বাংলাদেশে আসলে শেয়ার বাজার বলতে আমরা একটা নেতিবাচক ধারণায় আছি যে শেয়ার বাজারে ইনভেস্ট করলে টাকাটা চলে যাবে। মনে রাখবেন, শেয়ার বাজারে যদি আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্ট করেন, মানে আপনি আজকে যে কোনো একটি কোম্পানি শেয়ার ক্রয় করে রাখলেন, কিছুই করতে হবে না, ক্রয় করে আপনি রাখে দেন, একটা বিও অ্যাকাউন্ট করে ক্রয় করে রাখে দেন। আগামী 5 বছর বা 10 বছর পরে আপনি শেয়ারটা বিক্রি করেন, আপনি চোখ বন্ধ করে সেখান থেকে 5 থেকে 6 ইভেন কি 10-20% মুনাফা পেতে পারেন। কিন্তু যারা ডে বেসিসে যারা এই যে শেয়ার বাজারে লেনদেন করেন, তাদের ক্ষেত্রে সমস্যা। মনে রাখবেন, শেয়ার বাজারে যে কোটি কোটি টাকা, এগুলো হচ্ছে কৃত্রিম টাকা, এগুলোর সাথে বাস্তব মার্কেটের টাকার কোনো কিন্তু হিসাব নাই। খুব সহজে একটা হিসাব দেই, যদি একটা ব্যাংকের 100 টাকা মূলধন হয় এবং তাদের যদি 10 টাকা যদি শেয়ার বাজারে থাকে, যে ধরলাম 100 টাকা কোম্পানিকে তার প্রথম মূলধন, শেয়ার বাজারে যখন তারা ছাড়তেছে, শেয়ার বাজার থেকে তারা 10 টাকা উঠিয়ে নিল, তার মানে যে ব্যাংকটার প্রকৃত টাকা 10 টাকা শেয়ার বাজারে, সেই 10 টাকার শেয়ারটাকে আমি আপনি সবাই মিলে আমরা 10 কোটি টাকা বানিয়ে রেখেছি। অথচ এই যে মূল কোম্পানিটা, তাদের শেয়ার হয়তো এখন 100 টাকার জায়গায় 120 টাকা, 200 টাকা, 500 টাকা, ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা। কিন্তু হতে পারে সেই শেয়ারটা, যে 10 টাকার শেয়ারটা, সেটা আমরা কি করেছি, 10 কোটি টাকা বানিয়ে রেখেছি। আপনি 10 কোটি টাকা সেই শেয়ারটা ক্রয় করলেন, যে কোনো কারণবশত সেই কোম্পানিটা শেয়ার আর কেউ ক্রয় করতেছে না, সেটা জিরো হয়ে যাবে, অর্থাৎ আপনার 10 কোটি টাকার কোনো প্রকার ব্যাকআপ থাকলো না। এটি হচ্ছে সহজ ভাষায় শেয়ার বাজার। যদিও আমরা আরও একটি ভিডিও নিয়ে আসবো, সেখানে শেয়ার বাজার সংক্রান্ত ইন ডিটেইলে বিস্তারিত আলোচনা করব। বাজারে আপনি সতর্ক থাকতে হবে, নানা প্রকার জ্ঞান থাকতে হবে, কোম্পানি যাচাই বাছাইয়ের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই আপনি ডে বেসিসে ইনভেস্ট করতে পারবেন। আপনার কমন বেসিক ম্যান হলে দীর্ঘমেয়াদী যে কোনো কোম্পানির শেয়ার কিনে রেখে দেন, এমনি আপনি লাভ পাবেন, লজের কোনো সম্ভাবনা নাই। এ কোম্পানির শেয়ার আপনি ক্রয় করে রাখলেন, সেখানে লজ হয়ে গেল, বি কোম্পানির শেয়ারও লজ হয়ে গেল, সি কোম্পানির শেয়ারে কিছুটা লাভ হলো, ডি কোম্পানির শেয়ারেও কিছুটা লাভ হলো। এই কনসেপ্ট থেকে এসেছে মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডগুলো শেয়ার বাজারে লিস্টেড। এরা যেটি করে সেটি হচ্ছে বিভিন্ন কোম্পানির শেয়ারে তারা আপনার টাকাটা, আপনি যদি 100 টাকা মিউচুয়াল ফান্ড ক্রয় করেন, যে কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি থেকে, তারা আপনার 100 টাকাকে 10টা কোম্পানিতে বিনিয়োগ করবে। তো 5টা কোম্পানি লস করলেও বাকি 5টা থেকে তারা কিছু মুনাফা পাবে, বাৎসরিক হিসাবে আপনাকে মুনাফা দিবে। তবে এক্ষেত্রে দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তারা 10 থেকে 15% বাৎসরিক রিটার্ন দিচ্ছে, যদিও বাংলাদেশে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে এদের অবস্থা ভালো না, মানুষের আস্থা নাই, এই জন্য মিউচুয়াল ফান্ডগুলোতে কেউ ততটা বিনিয়োগ করতে চায় না। এখন আসি, আপনি বাংলাদেশি নাগরিক হলে গোল্ডে ইনভেস্ট করতে পারেন। তাই বলে এক্ষেত্রে মনে রাখবেন, অলংকারে আমরা ইনভেস্ট করার কথা বলতেছি না, যেগুলো অর্নামেন্ট গোল্ড থেকে তৈরি করা হয়, এগুলো ক্রয় করে যদি আপনি ইনভেস্টমেন্ট ভাবেন, তাহলে আপনি লস করবেন। আপনি আপনার গহনা পড়ার জন্য ক্রয় করবেন, সেটি ভিন্ন কথা। আপনি যদি স্বর্ণে বা গোল্ডে ইনভেস্ট করতে চান, এক্ষেত্রে আপনাকে পিওর যে বারগুলো আছে সেগুলো ক্রয় করে রাখতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারেন। যদিও এখন স্বর্ণের বাজারে আগুন জ্বলতেছে, অনেক প্রচুর কিন্তু দাম। আপনি অলংকার ক্রয় করে কখনো ইনভেস্টমেন্ট ভাববেন না, এই কথাটি মনে রাখবেন, কারণ অলংকারে আপনাকে মেকিং চার্জ দিতে হয়, ভ্যাট দিতে হয়, নানা প্রকার কিছু। আবার বিক্রি করার সময় তারা সেখান থেকে নানা প্রকার যে স্বর্ণ এবং মেকিং চার্জ, ভ্যাট, নানা প্রকার কিছু ক্রয় করে, এক্ষেত্রে আপনার লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাই আপনারা গোল্ড বার অথবা গোল্ড কয়েনগুলো ক্রয় করে সেটা ইনভেস্টমেন্ট ভাবতে পারেন। এখন আসি ফ্ল্যাটে বিনিয়োগ। অনেকেই আবার আছেন যারা একটু হয়তো টাকা পয়সা মান্থলি বেশি ইনকাম করেন, তারা চান ফ্ল্যাটে বিনিয়োগ করার জন্য। তো এক্ষেত্রে যদি আপনার রিয়েল এস্টেট সেক্টর সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা থাকে, তাহলে আপনি এই ফ্ল্যাটে ইনভেস্ট করেও কোটি কোটি টাকা ইনভেস্ট করতে পারেন, লাভবান হতে পারেন সেখান থেকে নানা প্রকারভাবে। তবে যদি আপনার বেসিক কোনো কনসেপ্ট না থাকে, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এই সেক্টরে ইনভেস্ট করবেন না, আপনার কোটি টাকা 0 টাকায় পরিণত হবে। এখন আসি আমরা ফ্লটে বিনিয়োগ। ফ্লট মানে হচ্ছে যে জায়গাটা বাড়ি করার জন্য নির্দিষ্ট 2 কাঠা 4 কাঠা হিসেবে রাখা হয়েছে, এগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন যদি আপনি কাগজপাতি যাচাই করে সম্পূর্ণ কিছু করে অথেন্টিক কোম্পানি থেকে ক্রয় করে নিতে পারেন। আপনার 5-6 বছরে আপনি সেখান থেকে ভালো পরিমাণের মুনাফা পাবেন, ভালো পরিমাণ আপনাকে রিটার্ন দিবে। এখন আসি আমরা কমন জমিতে বিনিয়োগ। তো সেটি হচ্ছে, যদি আপনার কাছে মোটামুটি, যেহেতু এখন সব জায়গায় জমির দাম বেশি, 1-2 লক্ষ টাকা তো আর সম্পত্তি আপনি ক্রয়
ক্রয় করতে পারবেন না। এক্ষেত্রে আপনার যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা যদি আপনি কোনো সম্পত্তি পান মালিকানা যাচাই করে এবং পিওর 100% মালিকানা সম্পত্তি যদি আপনার যে কোনো রাস্তার পাশে অথবা রোডের পাশে অথবা ভবিষ্যতে সেখানে কানেক্টিভিটি থাকবে এরকম জায়গায় যদি আপনারা ইনভেস্ট করতে পারেন সেটি আপনাকে এত পরিমাণ রিটার্ন দিবে যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। তবে সাবধান, ভেজালযুক্ত জায়গা ক্রয় করে আপনি কিন্তু মূলধনও হারাতে পারেন। এখন আসি আমরা প্রবাসীদের বিনিয়োগ নিয়ে। আমরা পূর্বেই বলেছি যে প্রবাসীদের জন্য আমরা সেপারেট ভিডিও করব। তারপরেও বলি যে প্রবাসীরা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করে রাখতে পারেন, সেক্ষেত্রে তারা 12% মুনাফা পাবেন, কোনো প্রকার করতর নাই, কিছুই নাই। এটা ছাড়া জমি ক্রয় করে রাখতে পারেন, এটা ছাড়া বাণিজ্যিক বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারেন। আপনি নেক্সট ভিডিওতে সেপারেট হিসাবে আমরা আপনাদের জন্য নিয়ে আসব। এখন আসি বন্ধুরা, এই 12 মিনিটের পর আপনারা যেটি বলবেন যে ভাই আপনার নানা প্রকার কথা তো আমরা শুনলাম, এখন আপনি পার্সোনালি কোনটা আমাদেরকে সাজেস্ট করবেন। তো যেহেতু আমার এই চ্যানেলে অনেক ভিউয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, অনেকেই জানতে চান, জাস্ট তাদের উদ্দেশ্যেই বলবো এটি ভিন্ন হতে পারে, ব্যক্তি টু ব্যক্তি, গ্রহণ করা না করা সম্পূর্ণ আপনার। আমার নিজস্ব মতামত সেটি হচ্ছে আপনার ফ্যামিলির যে খরচ, অ্যাটলিস্ট 5 মাসের খরচটা আপনি ব্যাংকের সঞ্চয় হিসাবে রাখবেন। আপনার যদি প্রতি মাসে 20,000 টাকা খরচ হয়, আপনি 1 লক্ষ টাকা ব্যাংকের সঞ্চয় হিসাবে রাখবেন, যেটা আপনার ফ্যামিলি খরচ চালানোর জন্য। তাই বলে প্রতি মাসে সেখান থেকে আপনি টাকা উঠাবেন না, এটা থেকে যাবে আপনার একটা সেফ গার্ড হিসাবে। আপনি যদি অসুস্থ হন, আপনি যদি কোনো কারণে আপনার ইনকামটা 1 মাস 2 মাস না থাকে, তাহলে যাতে আপনাকে সমাজে কারো কাছে হাত পাততে না হয়। যেমন অনেক প্রবাসী ভাই ছিলেন, করোনা ভাইরাসের কারণে দেশে ছিলেন, টাকা পয়সা নানা প্রকার সমস্যা হাওলাত করতে হয়। তো এর থেকে বাঁচার জন্য যে বেস্ট উপায় সেটি হচ্ছে আপনি যখনই আপনার টাকা পয়সা ইনকাম হচ্ছে, আপনি অ্যাটলিস্ট আপনার ফ্যামিলির যে মান্থলি বেসিসে যে খরচ তার 5 গুণ, যদি 20,000 টাকা খরচ হয়, আপনি মোটামুটি 1 লক্ষ টাকা সেখানে রাখবেন। তাহলে আপনি টেনশন মুক্ত থাকবেন যে আগামী মাসে আপনার যদি অসুস্থ থাকেন অথবা কোনো কারণে আপনার স্যালারিটা না আসে, যাতে আপনার কারো কাছ থেকে হাওলাত করতে না হয়। দ্বিতীয়ত যেটি বলবো সেটি হচ্ছে আপনার যদি অন্য কিছু টাকা পয়সা থাকে, আপনি এটা এফডি করে রাখতে পারেন নির্দিষ্ট মেয়াদের জন্য, সেখান থেকে আপনি মুনাফাটা পেতে পারেন। এটা ছাড়া আপনি যদি চান যে মাসে মাসে আপনি ইনকাম করবেন, সেক্ষেত্রে বিভিন্ন সঞ্চয়পত্র আছে, সেগুলো ক্রয় করে রাখতে পারেন। এটা ছাড়া আমি যেটা সাজেস্ট করবো, আপনি কিছু টাকা পয়সার প্রাইস বন্ড ক্রয় করে রাখবেন। যদি আপনার ভাগ্যের চাকা খুলে যায়, হয়তো আপনার 100 টাকার জিনিসে আপনি 4, 5, 6 লক্ষ টাকাও পেতে পারেন। এতে ভাগ্যটা যাচাই করার কোনো অসুবিধা নেই। আপনি 10, 20, 30 হাজার সঞ্চয়পত্রের মতো যে প্রাইস বন্ডগুলো আছে এগুলো ক্রয় করে রাখতে পারেন। এটা ছাড়া যেটি বলবো সেটি হচ্ছে, যদি আপনি চান, আপনি যদি টাকা পয়সা থাকে, আপনি কিছু জমি ক্রয় করে রাখতে পারেন। তবে জমি ক্রয় করার ক্ষেত্রে যেটি বলবো সেটি হচ্ছে অবশ্যই মালিকানা যাচাই করে সম্পূর্ণ কিছু করার পরে সম্পত্তিটা ক্রয় করবেন। যেহেতু বর্তমানে জমির দাম বৃদ্ধি পাচ্ছে, তাই এই ভূমিদস্যুতা, প্রতারক এবং যে নানা প্রকার এই প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। এর জন্য ভেজাল মুক্ত সম্পত্তি আপনি ক্রয় করে রাখতে পারেন। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যেই জায়গায় কানেক্টিভিটি ভালো এরকম জায়গায় আপনার ইনভেস্ট করা। আর আমি ব্যক্তিগতভাবে আপনাকে সাজেস্ট করব কমার্শিয়াল স্পেসে আপনি ইনভেস্ট করেন, যেগুলো হচ্ছে বাণিজ্যিক জায়গা, অথবা বাণিজ্যিক জায়গায় যেগুলো পরিণত হবে। আপনার যদি দূরদৃষ্টি থাকে, সেক্ষেত্রে আপনি সেই সমস্ত জায়গায় যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার যে প্ল্যান সেটি সাকসেসফুল হবে। ভিডিওর প্রথমে বলেছিলাম কেন এটি দিয়ে আমি রেকর্ড করতেছি, সেটি আপনাদেরকে জানাবো। এই যে আমরা বিনিয়োগের কথাটা বললাম, বিনিয়োগটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি সিম্পল থাকবেন। আপনার যে পোশাকটা 200 টাকা ক্রয় করা উচিত, সেটা যদি আপনি 100 টাকা ক্রয় করতে পারেন। যে জিনিসটা আপনার একান্তই প্রয়োজন নেই, সেটি যদি আপনি না রাখেন, আপনার জীবনটাকে আপনি যত সিম্পল রাখতে পারবেন, তত বেশি আপনি ইনভেস্ট করতে পারবেন। আপনি যদি 100 টাকা ইনকাম করে 80 টাকার আপনার এই সমস্ত পোশাক আদি অথবা নানা প্রকার সরঞ্জাম, অ্যাক্সেসরি যদি আপনি ক্রয় করে ফেলেন, আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন না। এজন্য জীবনটাকে সিম্পল রাখার জন্য সিম্পল জিনিসই ব্যবহার করুন। সেটাই আপনাকে ভবিষ্যতে একজন সাকসেসফুল মানুষ হিসাবে, সাকসেসফুল যে অর্থনৈতিকভাবে সাকসেসফুল হওয়ার জন্য সহায়তা করবে। এই জন্যই জাস্ট এই মাইক্রোফোনটি দিয়ে ভিডিওটি রেকর্ড করা। সাউন্ড কোয়ালিটি খারাপ হওয়ার কথা না, কারণ এই ভিডিওটি আমি 2 বার এডিট করে সাউন্ডটা অবশ্যই বাড়িয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।